আসসালামু আলাইকুম। এই শহরে লিখেছেন আজ্জা সূচনা। একাকিত্ব ও নীরবতার মধ্যে থাকা স্বস্তি সবাই বোঝে না, জানে না, অনুভব করতে পারে না। কোনো বাধ্যবাধকতা নেই, মন জুগিয়ে চলার ঝুটঝামেলা নেই, দ্বিতীয় কারো অধিকার নেই। শান্তি আর শান্তি। কানে হেডফোন গুঁজেছে শিরিন। সময়টা জানুয়ারির মাঝামাঝি হলেও ডিসেম্বরের শহরে সারা শীতকাল জুড়েই চলবে শিরিনের প্লেলিস্টে। ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই, আর পিছু ডাকা আমার সিলেবাসে নেই, ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই, বিষাদ চিহ্ন সানগ্লাসে নেই। কি সুন্দর গান, কি সুন্দর লাইন। এই শহর কি কিছু ফিরিয়ে দেয়? কেড়ে নিয়ে হয়তো বিনিময়ে সান্ত্বনা স্বরূপ কিছু একটা দেয়। তবে হারাবার মতো কিছুই কখনো ছিল না শিরিনের, তাই সেসব নিয়ে মাথা ব্যথা নেই তার। কিন্তু তবুও এই শীতের হিম বাতাবরণ তার কেন এত পছন্দের? কেন প্রেম প্রেম অনুভূত হয় প্রতি সন্ধ্যায়? কেন বাতাসে এক সম্মোহনী সুবাস ভেসে বেড়ায়? সে তো প্রেমে মজে নেই, তাহলে প্রতি শীতে কেন এই অনুভূতিরা খেলা খেলে যায় মনের সঙ্গে? এসবের উত্তর বেশ কয়েকটা বছর যাবৎ খুঁজছে শিরিন, কিন্তু পায়নি। তখনই ফোনে টুং শব্দ করে একটি মেসেজ এলো। কপাল কুঁচকে ফেলে শিরিন। ভার্সিটির গ্রুপে একটি লম্বা চওড়া মেসেজের আকৃতি বলে দিচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ওজনদায়ক মেসেজ হবে। শিরিন পড়ল। মূল ভাব হচ্ছে, আগামী ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবার উপস্থিতি কামনা করছি। ক্লাস করতে ভালো লাগে না, সেখানে শত মানুষের হাজারখানেক কথা কে শুনবে? শিরিন উফ শব্দটি উচ্চারণ করলো। ফোন সাইডে রেখে সাদা কম্বল মুড়িয়ে ঘুমিয়ে পড়ল। নাক মুখ ভালোভাবে ঢেকে যা। ছোট ফুড বক্সে 4টে পুলি পিঠা রাখতে রাখতে কথাটি বললেন শুভা বেগম। বক্সটি শিরিনের দিকে এগিয়ে দিলেন, সাথে 100 টাকার দুটো নোট বের করে মেয়ের দিকে এগিয়ে দিয়ে ফের বললেন, ফিরতে তো মনে হয় বিকেল হবে, বাইরে খেয়ে নিস। আচ্ছা মা, আসি। যা। শিরিনদের একতলা বাড়িটি বিশাল, আলাদা আলাদা ঘর, তবে মধ্যিখানে একটি অর্ধদেয়াল বাড়িকে বিভক্ত করে রেখেছে। এক পাশে তার বড় চাচা চাচি আর সন্তানরা থাকেন। একটি মাত্র ঘর তাদের মা মেয়ের ভাগে পড়েছে, আর সামনে একটি নামমাত্র উঠান। সেখানেই দিন চলছে বাবার পেনশন ও জমিয়ে রেখে যাওয়া কিছু টাকায়। শিরিনের বাবা কর্মঠ আর চালাক মানুষ ছিলেন। বেঁচে থাকতেই মেয়ের জন্য অল্প অল্প করে টাকা জমিয়ে রেখেছিলেন। সাথে তার ভাগের সম্পত্তি বলতে এই ঘরটি সেটি মেয়ের নামেই করে দিয়ে যান, যেন তার মৃত্যুর পর আর কারো কাছে হাত পাততে না হয়। হচ্ছেও তাই। মা মেয়ের দিব্যি কাটছে দিন, তবে এক শূন্যস্থান আছে, যেটি কখনো পূরণ হবে না, কারো সাধ্য নেই পূরণ করার। বাংলা বিভাগের ছাত্রী শিরিন অনার্স কমপ্লিট করে মাস্টার্স করছে। নিজেকে সম্পূর্ণ আবৃত করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ডিপার্টমেন্টের দিকে এগোতেই সিঁড়ির সামনে একজনকে দেখতে পেয়ে থমকে যায়। আচমকা বিমূঢ় হয়ে দাঁড়ালো শিরিন। কালো জ্যাকেটের পকেটে হাত গুজে বন্ধুদের সাথে সিঁড়িতে আড্ডায় মেতেছে ফরহাদ। কিন্তু সে এখানে কেন? তার চেয়ে বড় প্রশ্ন, এইখানে কিভাবে? এগিয়ে গিয়ে জিজ্ঞেস করবে? না থাক, যদি অন্য কিছু ভেবে বসে। ঠিক তখনই শিরিনের বিস্মিত চোখে চোখ পড়ে ফরহাদের। ঠিক সেও আশ্চর্য হয়ে গেল শিরিনের মতো, হাঁ করে তাকিয়ে রইল তার দিকে। শিরিনের কি বিনয়ের সাথে হাসা উচিত? কি করা উচিত আসলে? এই দ্বন্দ্ব বড়ই বিরক্তিকর। ঠিক তখনই দেখতে পেল ফরহাদ চোখ ফিরিয়ে নিয়েছে, ঠিক আগের মতো বন্ধুদের দিকে মনোনিবেশ করেছে। এড়িয়ে গেল। এই প্রশ্ন জাগলো শিরিনের মনে। 204 নম্বর রুমে সবার শেষের বেঞ্চিতে বসলো শিরিন। এখানে সে কাউকে বিশেষভাবে চেনে না, আসলে চিনতে চায় না, বন্ধুত্ব করতে চায় না। একাকী এক কোণে বসে থাকে, মাথা নামিয়ে ক্লাস করে বেরিয়ে যায়। আজও তাই। হুট করে কারো আওয়াজ কর্ণপাত হলো। পাশে বসলাম। শিরিন তড়িত চোখ তুলে চাইল। পুনর্বার বিষম খেল শিরিন। এই লোকটি তার ক্লাসে কি করছে? ততক্ষণে ফরহাদ তার স্থান গ্রহণ করেছে। 2 হাত একত্রিত করে কচলে যাচ্ছে হাত গরম করবার জন্য। ফরহাদের এক বন্ধু এসে বলল, মামা, আজকে তোর সিট দখল হয়ে গেছে রে। ফরহাদ জবাবে বলে, বসার জায়গা নিয়ে কাড়াকাড়ি বাচ্চারা করে, আমি যেখানে রাত সেখানেই কাঁদ। ছেলেটি শিরিনের দিকে আর চোখে চেয়ে ইশারা করল, ভুলভাল জায়গায় আবার কাত হয়ে যাস না কেমন? ফরহাদ গুরুত্বহীন রইল। ফরহাদের বন্ধুর নাম শিরিনের জানা নেই। দুজনের কথোপকথন শুনল মাথা নামিয়ে। ছেলেটি জবাব না পেয়ে সামনের দিকে এগোয়। কেমন আছেন? প্রশ্নটি কর্ণগোচর হতেই মাথা তুলল শিরিন। জবাব নিল ম্লান স্বরে, ভালো।
কি অদ্ভুত কোইন্সিডেন্স না? একই ক্যাম্পাস, একই ডিপার্টমেন্ট হওয়া সত্ত্বেও আমরা একজন আরেকজনকে দেখিনি। ফরহাদ তাকালো শিরিনের দিকে। আজ আকাশি রঙের একটি সালোয়ার স্যুট পরেছে, উপরে সাদা উলের সোয়েটার, মাথা নামানো অবস্থায় উন্মুক্ত চুলগুলো মুখমণ্ডল আড়াল করে রেখেছে। ভারী বিরক্ত হলো ফরহাদ, এখনও অবধি জবাব পায়নি। শিরিন কলমের সাহায্যে খাতায় আঁকাআঁকি করতে করতে বলল, আমি ক্লাস তেমন একটা করি না। কেন? গম্ভীর মনে হলো কণ্ঠ, যেন রেগে আছে। রাগান্বিত স্বরে জিজ্ঞেস করছে, কেন ক্লাস করো না? করা উচিত ছিল। শিরিন শীতল স্বরে জবাব দিল, কোলাহল ভালো লাগে না। ফরহাদ কপাল কুঁচকে চোখ বুজে কিছু মুহূর্ত পর চোখ খুলে বলল, আপনার কণ্ঠটা কেমন যেন একেবারে বরফের মতো ঠান্ডা, কানে শিরশির অনুভূত হয়। এহেন কথা শুনে চমকে ওঠে শিরিন। কানে আবার শিরশির অনুভূত কিভাবে হয়? নির্বিকার তাকালো শিরিন। তখনই জানালা চিরে এক দমকা হিম হাওয়া এসে চুলগুলো এলোমেলো করে দিয়ে গেল। ফরহাদের দৃষ্টি সরব হয়। বিশৃঙ্খল চুলের ভাঁজ দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছে না। নেত্র এভাবে তাকিয়ে থাকায় হতবিহুল শিরিন মুখ ফিরিয়ে নেয় অবিলম্বে। ফরহাদ হাত বাড়ালো শিরিনের ডেস্কে। বিনা অনুমতিতে একটি কলম নিয়ে বলল, একটি কাগজ দিন। খাতা কলম কিছুই আনিনি। তাহলে নিজে এসেছেন কেন? কথাটি বলেও থেমে গেল শিরিন। ধুর, এভাবে বলা উচিত না। কি না কি ভেবে বসে থাকবে? নিজের একটা এক্সট্রা খাতা বের করে এগিয়ে দিল ফরহাদের দিকে। ফরহাদ বিনা বাক্যে সেটি গ্রহণ করে আর বলে, এসেছি আজ আড্ডা দিতে। বাংলা ডিপার্টমেন্টে পড়ে তো আর জজ ব্যারিস্টার হতে পারবো না। সৃষ্টিকর্তার দয়ায় একটা সার্টিফিকেট পেলে বাঁচি। কি আশ্চর্য! তাহলে এমন পড়ালেখার মানে কি? ছেলেদের তো চাকরি খুঁজে পরিবারের হাল ধরতে হয়, অনেক দায়িত্ব তাদের। এভাবে গাছাড়া ভাব কেন? প্রশ্নটি করবে বলে মুখ তুলেছিল শিরিন, কিন্তু পরক্ষণেই ভাবল, অন্যের বিষয়ে নাক গলানোর কী দরকার? যে গতিতে ঘাড় তুলছিল সে গতিতেই নামিয়ে নিল। কিন্তু ফরহাদ বুঝল বিষয়টি। অসমাপ্ত কথা জানতে শুধায়, কিছু বলবেন? না, কিছু না। কথা ছিল বই ফিরিয়ে দেওয়ার অজুহাতে দেখা হবে, কিন্তু সেই অজুহাত নিজেই এক দীর্ঘস্থায়ী অজুহাত খুঁজে নিয়েছে। তার নাম ফরহাদ, আগেই জানা আছে, কিন্তু কথা গম্ভীরভাবে বলে, যেন রাগ টেনে ধরে আছে কণ্ঠে। কথার জবাবে ছোট করে বলল, ডেস্টিনি আপনাকে আমার পাশের ছিটে এনে বসিয়ে দিল। মিষ্টি হাসলো শিরিন। সত্যিই তাই। বই ফেরানোর অজুহাতে হয়তো আর দেখা হতো না, হলেও খুব কম। নয়তো শিরিন নিজেই অস্বচ্ছন্দতা অনুভব করত। ফরহাদ গালে হাত রাখে সামনের দিকে চেয়ে বলে, ডেস্টিনি হয়তো চায় আমাদের প্রতিদিন দেখা হোক। বেশি গায়ে পড়ছে না? শিরিন আর চোখে তাকিয়ে বলল, আমি প্রতিদিন ক্লাসে আসি না, এখন থেকে আসবেন। কেন? বই কিন্তু আপনার না, আগামীকাল নিয়ে আসবেন। আচ্ছা, আনবো। ফরহাদ হেসে বলল, আমি আবার ফিরিয়ে দেব। শিরিনের কপালে ভাঁজ পড়ে অসভ্য লোক। একটা বইয়ের অজুহাতে তাকে ঘূর্ণিপাকে ঘোরানোর ফন্দি। নিবৃতে ভেঙচি কাটল শিরিন। ফরহাদ সেটি চতুর চোখে দেখে ফেলেছে। বলে উঠল, দেখেছি, কিন্তু মায়ের কথাই ঠিক ছিল। আজ ফিরতে বিকেল নয়, সন্ধ্যা গড়িয়েছে। আজানের একটু আগে ক্লাস শেষ হলো। আজ সকলেই ক্লান্ত। ফরহাদ 2টো ক্লাস করেই উদাও। বাকি 3টি ক্লাসে তাকে আর পাওয়া যায়নি। খাতা কলম নিজের সম্পত্তি ভেবেই সাথে নিয়ে গেছে। যাওয়ার আগে ফেরত দেওয়া অথবা বলে যাওয়ার মতো ভদ্রতাটুকুও দেখায়নি। নিশ্চয়ই আড্ডায় মজেছে। সন্ধ্যা নামার সাথে সাথে শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। শিরিন ওড়না পেঁচিয়ে নিল মাথায়। ঠান্ডা বাতাস কানে গেলে নির্ঘাত বাড়ি গিয়ে মাথা ব্যথা বিনা নিমন্ত্রণে হাজির হবে। বাইকের হেডলাইট জ্বলছে আদার নিবারণের উৎস হিসেবে। সামির, শাহেদ, রাত্রি, রেশমা আর নিশি, এরাই ফরহাদের বন্ধুমহল জুট বেঁধে আড্ডায় মেতেছে। কারোই বাড়ি যাওয়ার তাড়া নেই। একই সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, একই সাথে একই ডিপার্টমেন্টে মাস্টার্সও করছে। শাহেদ বলল, মামা, তোর পাশের মেয়েটা কিন্তু সুন্দর ছিল। ফরহাদের কপালে ভাঁজ পড়তেই যাচ্ছিল, ঠিক তার আগেই কপাল টানটান করে নেয়। বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বলল, কি জানি, খেয়াল করিনি। তোর পাশে ছিল আর তুই খেয়াল করিসনি? খেয়াল করতে হবে এমন কোনো কথা আছে? শাহেদ জানে ফরহাদের স্বভাব। কেটকেটে একটা ভাব আছে, অল্পতেই বিরক্ত হয় সে। তাকে ওয়ান লাইনার ডাকা হয়। প্রয়োজনের বেশি একটি শব্দ সহ্য করার ক্ষমতা তার নেই বললেই হলে। নিশি বলল, মেয়ে সুন্দর হোক আর অসুন্দর, আমাদের ফরহাদের হৃদয় সেই ছেড়ে যাওয়া নারীর প্রেমে আসক্ত। ফরহাদ এবারে মুখ শক্ত করে জবাব দেয়, ফালতু কথা বলবি না, বাড়ি যা।
ভর সন্ধ্যায় বাইরে কি? আড্ডার মাঝে শিরিনকে তাদের সামনে দিয়ে অতিক্রম করতে দেখা গেল। শিরিন দেখেছে তাদের সবাইকে। দুজনের চোখে চোখ পড়তেই ফরহাদ মুখ ফিরিয়ে নেয়, যেন দেখেনি শিরিনকে অথবা চেনেই না। শিরিন দুবার লক্ষ্য করলো বিষয়টি। এই তো একটু আগে গায়ে পড়ে কথা বলছিল, হুটহাট কি হয়? এসব ভেবে লাভ নেই, বাড়ি ফিরতে হবে। পায়ের গতি বৃদ্ধি করে ক্যাম্পাসের সদর দরজার দিকে এগোতে থাকে। হাঁটতে হাঁটতে ভাবে, লোকটাকে নিয়ে একটু বেশিই ভেবে ফেলা হচ্ছে। এত ভাবা উচিত না। সে থাকুক তার মতো। খাতা কলম ফেরত নেওয়ার ইচ্ছে নেই। পুরুষালী কণ্ঠস্বর সাথে বাইকের হর্নের আওয়াজ, দুটো মিলিয়ে ধরফরিয়ে উঠল শিরিন। সবে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিল রিক্সা নেবে বলে। ফিরে তাকালো, ফরহাদ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। শিরিনের তাকানো মাত্রই জ্যাকেটের চেন খুলে মোড়ানো খাতা আর কলম বের করলো। বাইক টেনে শিরিনের সামনে দাঁড় করিয়ে আগ বাড়িয়ে দিল খাতা কলম। শিরিন খাতা আর কলম নিয়ে বলল, ধন্যবাদ। ফরহাদ নতমুখে হাসে। হাসবার কারণ কি? শিরিন কি কোনো কৌতুক বলছে? স্বতঃসিদ্ধভাবে দাঁড়িয়ে রইল শিরিন। ফরহাদও সেখানেই দাঁড়িয়ে। কেন দাঁড়িয়ে আছে একবার জিজ্ঞেস করা উচিত। আবার দ্বন্দ্বে জড়ালো শিরিন। ফরহাদের বিপরীত দিকে মুখ ফিরিয়ে রিক্সা তলব করতে থাকে। বাড়ি কোথায়? কিয়ৎ সময় পর জিজ্ঞাসা এলো ফরহাদের তরফ থেকে। শিরিন অত শত ভাবনায় না ডুবে জবাব দিল, আজিমপুর। আমিও সেদিকেই যাচ্ছি। শিরিন আপাত দৃষ্টিতে তাকিয়ে দেখল তাকে। ল্যাম্পপোস্টের নিচে ভাসমান পুরুষালী চোখে চোখ পড়তেই নজর ফিরিয়ে নিল। তবে ফরহাদ স্থির নয়নে তাকিয়ে। এই অতিশয় সৌন্দর্যকে অগ্রাহ্য করতে পারে কোনো পুরুষ? আসুন এগিয়ে দিয়ে আসি। প্রয়োজন নেই, সব কিছুর প্রয়োজন হয় না, বানিয়ে নিতে হয়। এ পর্যায়ে বিরক্ত বোধ করল শিরিন। গোধূলি বেলায় শীতের তীব্রতা প্রকট। বারবার সর্বাঙ্গে কাঁপুনি ধরছে। দুহাত একত্রিত করে বাহু বসে যাচ্ছে শিরিন। সে তখনও নিরুত্তর। আসবেন? শিরিন বলল, আপনি অযথা কষ্ট কেন করবেন? বাইক চালাতে আবার কিসের কষ্ট? উঠে বসুন। থাক, বড্ড বেশি ভাবেন আপনি। আসুন। ফ্রি লিফট দিচ্ছি না, বিনিময়ে কিছু চাইব। শিরিন আশ্চর্যচকিত হয়ে জানতে চাই, কি? আপনার ব্যাগে যে অবশিষ্ট পুলি পিঠা আছে সেটি আমাকে দিবেন? আপনি কি করে জানলেন? আমার চিলের চোখ, সবখানে নজর থাকে। শিরিন ব্যাগ থেকে ফুড বক্স বের করে। এভাবে কেউ কিছু নিজ থেকে চাইলে বারণ করতে নেই। বক্সটি বের করে ফরহাদের দিকে এগিয়ে দিল। ফরহাদ বিনা বাক্যে সেটি গ্রহণ করে। আস্ত একটি পুলি পিঠা মুখে পুরে অস্পষ্ট ভাষায় বলে, বাইকে উঠুন। আপনি খেয়ে নিন আগে। মিনিট তিনেকের মধ্যেই দুটো পুলি পিঠা সাবার করেছে। খেয়ে হাত ঝাড়া দিতে দিতে বলল, পানি? শিরিন তড়িঘড়ি করে পানির বোতল বের করে এগিয়ে দেয়। ফরহাদ পানি খেয়ে বলল, এবার আসুন। ওভাবে বাদ দিন, উঠুন। কি মহাবিপদ, এখন বাইকে চড়তে হবে? তাকে চেনে মাত্র 2 দিন, তার মাঝে বাইকে চড়া ভালো দেখায় না। ফরহাদ আবার বলল, কি সমস্যা? আসছি। শিরিন বাইকে চড়ে বসে বাধ্য হয়। বিষয়টি তার একেবারেই পছন্দ হচ্ছে না। মানুষ কি ভাববে? ফুস করে নিঃশ্বাস ফেলল। ফরহাদ তার কালো জ্যাকেটটি একটানে খুলে ফেলে পরক্ষণের পেছনে এগিয়ে বলল, জ্যাকেট গায়ে দিন। কেন? বাইক চললে বাতাস সহ্য করতে পারবেন না, জমে বুধ হয়ে যাবেন। পড়ুন এটা। এসবের কোনো প্রয়োজন নেই। বললাম না প্রয়োজন বানিয়ে নিতে হয়। আপাতত এই জ্যাকেটের উষ্ণতা আপনার ভীষণ প্রয়োজন।